আসসালামু আলাইকুম। উপন্যাস আবিরের স্প্যারো, পর্ব ১২। লেখনীতে সালমা চৌধুরী। গাঢ় বেগুনি রঙে মেঘকে এত অপরূপ লাগছে, মুগ্ধতায় আবির চোখই সরাতে পারছে না। মেঘ আবিরের দেয়া জামাটা পরেনি বলে মনের কোণে বিষণ্ণতার ভর করেছে। তবে সবকিছুর ঊর্ধ্বে মেঘের মুখের মিষ্টি হাসি। আবির আকস্মাৎ ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, সালামি লাগবে? মেঘ মুচকি হেসে পড়ল, আগে দোয়া করবেন, তারপর সালাম দিবেন। আবির মেঘের মাথায় হাত রেখে সুমধুর কণ্ঠে পড়ল, দোয়া করি জীবনে অনেক বড় হ, সবসময় হাসি খুশিতে থাক। মেঘ নাক সিটকিয়ে বলল, এসব দোয়া তো সবাই করে, আপনি বরং ইউনিক দোয়া করুন। দোয়াও আবার ইউনিক হয়? হ্যাঁ হয়। আবার মাথা থেকে হাত নামিয়ে দু হাতে মেঘের দু গালে আলতোভাবে হাত রাখল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে স্নিগ্ধ শীতল কণ্ঠে বলতে শুরু করলো, আমি দোয়া করি তোর মনের সব ইচ্ছে পূরণ হোক, ছোট থেকে বড়, ইনফ্যাক্ট যেগুলো তুই মনে মনে ভাবিস কিংবা ঘুমের ঘোরে স্বপ্নে বা কল্পনায় দেখিস, সেই সব পূরণ হোক। যাকে চাই, ঠিক যেভাবে চাই সেভাবেই যেন পেয়ে যাস। তোর আকাশ জুড়ে ভালোবাসার বৃষ্টি হোক, যেই বৃষ্টি তোর মনে জমে থাকা অভিযোগ অভিমানগুলোকে ধুয়ে মুছে বিলীন করে দিবে। সেই সঙ্গে আগামী দিনগুলোতেও তোর মন ভালো রাখবে। প্রয়োজনে বৃষ্টির ফোঁটার সাথে সাথে দুইটা হাঁসের বাচ্চাও আসুক, যেগুলো তোকে সারাদিন হাসাবে। মহিলা হাঁসটার নাম হবে মেঘ, পুরুষ হাঁসের নাম যা খুশি রেখে দিস। তারপর ডিম হবে, বাচ্চা দিবি। আরও বলবো? মেঘ ঠোঁট উল্টিয়ে বলল, এটা আপনার ইউনিক দোয়া? তো কি দোয়া চাস বল? থাক, দোয়া করতে হবে না, সালামি দেন। কত লাগবে? 2 টাকা নাকি 5 টাকা? আপনার যত ইচ্ছা দেন, সালামি চাইতে নেই। আবির পকেট থেকে একটা নতুন 500 টাকার বান্ডিল বের করে দিল। মেঘ অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল, এত টাকা নিয়ে কি করব? তোর বোধ শক্তি হওয়ার পর প্রথমবার সালামি দিচ্ছি, কম কেন দিব? মেঘ আবিরের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, এত টাকা সালামি নেওয়া ঠিক হবে না। আবির বিড়বিড় করল, সম্পূর্ণ আমিটাই তো তোর, ঠিক বেঠিক দিয়ে কি হবে? প্রথম লাইনটা আসতে বললেও পরের লাইনটা একটু জোরেই পড়ল। মেঘ বান্ডিল হাতে নিয়ে বলল, ধন্যবাদ, কিন্তু এত টাকা ব্যাগে রাখলে যদি আমি সহ ব্যাগ চড়ে নিয়ে যাই? আবির কপট রাগী স্বরে বলল, টাকা নিলে নিবে, কিন্তু তোকে ছোঁয়ার আগে অনুমতিটা আমার থেকে নিতে হবে, কথাটা মাথায় রাখিস। আবিরের কথা শুনে মেঘ হতভম্ব হয়ে আছে। কাজল টানা চোখে কয়েক মুহূর্ত বিভোর হয়ে তাকিয়ে রইল আবির। আকস্মাৎ বন্ধ করল, জোরে শ্বাস ছেড়ে মৃদুগামী স্বরে বলল, এভাবে তাকাস না মেঘ, তছনছ হয়ে যাব। মেঘ ঘন ঘন পল্লব ঝাপটালো। আবির আর দাঁড়ালো না, মাথা নিচু করে মুচকি হেসে ঘরে চলে গেল। এদিকে মেঘের অবস্থা কাহিল, জ্ঞান হারাতে হারাতেও হারায়নি। মেঘ রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। মেঘের মেঘলা আকাশে আবির যেন রংধনু হয়ে উঠেছে। মন খারাপের মৌসুমি দু একটা কথা বলে মনের তোলপাট চালায়। আবিরের তীক্ষ্ণ নজরে চাউনি, তীব্র অধিকার নিয়ে বলা এক একটা বাক্যে টালমাটাল মেঘ। দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে মেঘ মনে মনে বলতে লাগলো, পুরুষ হাঁসটা আবির আর মহিলা হাঁসটা মেঘ হলে কেমন হবে? একদিন তাদের বিয়ে হবে, ছোট্ট একটা সংসার হবে। তারপর তাদের ঘর আলো করে একটা রাজকন্যা, না হয় রাজপুত্র আসবে। উফ বলে মেঘ লজ্জা দু হাতে নিজের মুখ ঢেকে ফেলল। ব্লাশন ছাড়াও গাল দুটো টকটকে লাল দেখাচ্ছে। লজ্জায় অসার মেঘের চিবুক নেমে গলায় ঠেকেছে। মেঘের লাজুক হাসি গায়েব হয়ে গেল। মনে পড়ে গেল সেই রাতে ছাদের ঘটনা। মেঘ মনে মনে ভাবতে লাগলো, আবির ভাইয়ের দেবদাস রূপ দেখে বোঝা যায় ওনার মনে অবশ্যই কেউ আছে, কিন্তু সে কে? সে কি এখনো আবির ভাইয়ের মনে সবটুকু জুড়ে আছে? মালা আপুর সাথে বা ওনার কি সম্পর্ক? আমার সাথে তো এত খারাপ আচরণ করে না, তবে মালা আপুর সাথে এমন করেন কেন? তাছাড়া আমি যে বুঝে না বুঝে ওনাকে নিয়ে ভাবছি, এর পরিণতি কি হবে? আবির ভাই আদৌ আমাকে নিয়ে ভাবেন কিছু, নাকি শুধু বোনের চোখে দেখেন? কিছুক্ষণ পর মেঘ স্বাভাবিক হলো। আয়নার সামনে দাঁড়িয়ে আনমনে চুল আঁচড়াচ্ছে। তানবীর পাশের রুমে ঢুকছিল। হঠাৎ মেঘকে দেখে ঠাট্টা স্বরে বলল, এত আয়না দেখিস না বনু, তোর মতো পেতনির রূপে আয়না ভেঙে যাবে। আবির গর্জে উঠল, তবে প্রকাশ করার আগেই মোজাম্মেল খান হুঙ্কার দিলেন, তানভীর, আমার মেয়েকে পেতনি বলা সাহস হলো কি করে? তানভীর দাঁত দিয়ে জিভ কেটে বলল, সরি। তানভীরের কণ্ঠ শুনে আদি মিম সালাম করতে এসেছে। মেঘও গেল সালাম করার জন্য, কিন্তু তানভীর বুঝতে পেরে দৌড়াতে শুরু করে।
মিম জোরে ডাকলো, ভাইয়া তুমি যেখানে যাও সালামি কিন্তু দিতেই হবে। তানভীর উঠোনের মাঝখানে দাঁড়িয়ে বলল, সালামি দিব, কিন্তু একটা শর্তে, তোরা আমাকে সালাম করতে পারবি না। আদি সহসা রাজি হয়ে গেল, বলল, আমার সালামি হলেই হবে। তানভীর একে একে সবাইকে সালামি দিল। মেঘ মুখ ফুলিয়ে দূরে বসে আছে। মিম আদিকে সালামি দিয়ে তানভীর মেঘের কাছে গেল। মেঘের মাথায় হাত বুলিয়ে কোমল কণ্ঠে শুধালো, পেতনি বলেছি বলে রাগ করেছিস? আমি তো মজা করেছি, রাগ করিনি আমি। তাহলে? তোমাকে গতকাল একটা কথা বলেছিলাম, তুমি কথাটা ভুলে গেছো, তাই মন খারাপ। কোন কথা? ঘুরতে যাব বলেছিলাম যে। হ্যাঁ যাব তো, খেয়ে যাবি না? মেঘ উত্তেজিত কণ্ঠে পড়ল, সত্যি যাবে? হ্যাঁ, পাশের গ্রামে মেলা বসে ঈদে, সেখানে যাব। আচ্ছা। আবির আর তানভীর ডাইনিংয়ে বসে খাচ্ছে। মেঘরা আগে খেয়ে নিয়েছে। মিম, আদি আর মেঘ একসঙ্গে বসে বন্যাকে ভিডিও কল দিল। ওদিকে বন্যা, হৃদ দুজনেই আছে। বৃষ্টি আপু শুধু হাই হ্যালো বলে চলে গেছেন। কথা বলতে বলতে এক পর্যায়ে মেঘ তানভীরের দিকে ক্যামেরা ঘোরালো। তানভীর তখন স্যান্ডো গেঞ্জি পরা। বন্যা তানভীরকে দেখে থম্মত খেয়ে চোখ সরিয়ে নিল। তানভীর হাত দিয়ে নিজের শরীর ঢাকার চেষ্টা করলো। বন্যার দিকে এক নজর দেখলো, সাদামাটা মেয়েটাও আজ বেশ সাজুগুজু করেছে। তানভীরের দেওয়া জামাটাও পরেছে। তানভীর মুচকি হেসে মৃদুস্বরে বলল, ঈদ মোবারক। বন্যা তাকাচ্ছে না। পাশ থেকে হৃদ বলে উঠল, এটা আপনার ঈদের সাজ? হৃদের কথা শুনে আবির হেসে ফেলল। আবির হতাশ ভঙ্গিতে বলল, বেচারা সেজে কি করবে? হৃদ শুধালো, পাশে কে কথা বলে? মেঘ ক্যামেরাটা আবিরের দিকে ঘুরিয়ে তৎক্ষণাৎ সরিয়ে নিল। স্বাভাবিক কণ্ঠে বলল, কেউ না। না, আমি স্পষ্ট শুনেছি, কে যেন কি বলল। মেঘ পুনরায় বলল, কোথায়? কেউ না। আবির গুরুগম্ভীর কণ্ঠে বলল, জলজান্ত একটা মানুষ বসে আছি, অথচ কি সুন্দর করে বলছে কেউ নেই। মেঘ যে আবিরকে দেখাতে চাচ্ছে না, এটা তার কথাতে স্পষ্ট বোঝা যাচ্ছে। আবিরও তেমন কিছু বলল না। কিছুক্ষণ পরে আবিরের ফোন বাজতে শুরু করলো। মেঘরা তখনও এখানেই উপস্থিত। আবির মেঘের দিকে তাকিয়ে ক্ষীণ হাসল। কল রিসিভ করে মোলায়েম কণ্ঠে বলল, ঈদ মোবারক। ওপাশ থেকে মালা বলল, ঈদ মোবারক। ঈদ কেমন কাটছে? আলহামদুলিল্লাহ, তোমাদের? খুব ভালো। মামি কোথায়? সাকিবরা কোথায়? ভিডিও কল দাও, তোমাদের দেখি। মেঘ এতক্ষণ মনোযোগ দিয়ে ফোনে কিছু করছিল। আবিরের ফোন আলাপ শুনে ভ্রু কুচকালো। মালা ভিডিও কল দিতেই আবির ফোন হাতে নিয়ে কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেল। উঠানের শেষ প্রান্তে গিয়ে দাঁড়িয়েছে। জানালা দিয়ে স্পষ্ট দেখা যায় মিমরা মেঘের ফোনে ছবি দেখছে। মেঘ একবার ফোনের দিকে তাকাচ্ছে, একবার আবিরকে দেখছে। আবিরের হাসি দেখে মেঘের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। সেদিন মালার সাথে রেগে রেগে কথা বলছিল দেখে মেঘের বিরক্ত লাগছিল। আবার আজ হাসি মুখ করে বলছে, এতেও রাগ হচ্ছে। মেঘ নিজেই বুঝতে পারছে না কি হচ্ছে। দুপুরের পরপর আবিররা ঘুরতে বেরিয়েছে। তানভীর এক কাজিনের থেকে বাইক এনেছে, সেটাতে মিম আর আদি উঠেছে। মেঘ আবিরের সঙ্গে একই বাইকে উঠেছে। যেতে যেতে মেঘ হঠাৎ ডাকলো, আবির ভাই। আমাকে কেমন লাগছে বললেন না? আপনার দেয়া জামাটা পরেছি। আবির চাপা স্বরে বলল, ভালো, কিন্তু মালাকে আজ বেশি কিউট লাগছিল। মেঘ কপাল গোটালো, নিজেকে সংযত করে বলল, আপনাকে আজ খুব সুন্দর লাগছে। পাঞ্জাবিতেও সুন্দর লাগছিল, এখনও ভালো লাগছে। আবির শক্ত কণ্ঠে বলল, হ্যাঁ, মালাও বারবার বলছিল। মেঘ এবার ফুস করে উঠল, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? বল। তোর কথায় আমি কখনো কিছু মনে করেছি? আপনি মালা আপুকে পছন্দ করেন? নিঃসন্দেহে মালা আমাকে পছন্দ করে। আর আপনি? আবির উত্তর দিল না। মেঘ মৃদুস্বরে বলল, আপনি যাকে ভালোবাসেন সে কি করে? আবির নিরেট কণ্ঠে বলল, আমি যাকে ভালোবাসি সে শুধু আমাকে ভুল বোঝে। একবার ভুল বোঝে বিকেলে, আবার সকালে। ভাবছিস দুপুরে ভালো থাকে? একদমই না, দুপুরে আরও বেশি ভুল বুঝে। তার চোখে চোখ রেখে আমি প্রেমের 7 কারণ লিখতে পারবো, কিন্তু সে 2 লাইন পরেই বলবে, হাই হাই, এ তো গরুর রচনা। মেঘ আনমনে বলে উঠল, আপনি কি ভেবেছেন তাকে ঘিরে সারাটা জীবন কাটাবেন? এই ভুল বোঝাবুঝির অন্ত হওয়া দরকার। এভাবে কতদিন? যতদিন সে আমার চোখের ভাষা বুঝবে না ঠিক ততদিন। সবাই চোখের ভাষা বুঝতে পারে না, বুঝে না বলে এড়িয়ে গেলে চলবে না, তাকে বুঝতে হবে। এখন সে অবুঝ না, ভালো লাগা ভালোবাসা সব কিছু নিজেকেই প্রকাশ করতে হবে। মেঘ ঢুক গিলে শীতল কণ্ঠে পড়ল, আমার আপনাকে ভালো লাগে। আবির মুখের উপর বলে দিল, আমি মানুষটা নিহাতি ভালো মানুষ, আমাকে ভালো লাগারই কথা।
আবিরের এমন উত্তরে মেঘ নির্বোধ বনে গেল। মেঘ ঠিক বলল নাকি আবির ভুল শুনল ঠিক বুঝে উঠতে পারছে না। মেঘ আর কথা বাড়ালো না। নিজেকে খুব নির্লজ্জ মনে হচ্ছে। প্রথমবার সব চিন্তা বাদ দিয়ে আবিরকে ভালো লাগার কথা বলেছিল, অথচ আবির কি বলল? মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। সহসা বাইক থামালো আবির। মেঘ জানতে চাইল, বাইক থামালেন কেন? মেঘ বাইক থেকে নামলো। আবিরও নামলো। মেঘের সামনে দাঁড়িয়ে অস্থির চিত্তে শুধালো, একটু আগে কি বলেছিস? বাইক থামালেন কেন? না না, তার আগে কি বলেছিস? মেঘ না বোঝার ভান করে পড়ল, কি বলেছি? আবিরের ছটফটানি চোখে মুখে ফুটে উঠেছে। ব্যস্ত কণ্ঠে শুধালো, আমাকে তোর ভালো লাগে বলেছিস? মেঘ কপাল কুঁচকে স্বাভাবিক ভঙ্গিতে বলতে লাগলো, সবাই বলে আপনি খুব ভালো ভদ্র ছেলে। আপনি সবাইকে নিয়ে কত ভাবেন, তার জন্য বলেছি ভালো লাগে, অন্য কিছু মনে করিনি। আবির আর চোখে আকাশের দিকে তাকিয়ে খানিক বিড়বিড় করলো। তারপর চুপচাপ বাইক স্টার্ট দিল। বাকি রাস্তা কেউ কোনো কথা বলল না। মেলা থেকে বাড়িতে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আবির নিজের পছন্দ মতো মেঘকে চুড়ি, কানের দুল, পায়ের সহ আরও অনেক কিছু কিনে দিয়েছে। সারাদিন খুব ভালোই কেটেছে। মেঘের ক্ষণে ক্ষণে শুধু মনে হয়েছে, আবির ভাই বোধহয় আমাকে ভালোবাসেন। খুশি মনে বাড়ি ঢুকে বড়সড় একটা ধাক্কা খেলো। বাড়িতে মেহমান এসেছে। মেঘ ঘরে ঢুকতে হতবাক হয়ে রইল। মেঘ, মিম দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে আবেক্ষণ করছে। আবিরের মামার বাড়ি থেকে বেশ কয়েকজন এসেছে। আবিরের বড় মামার 3 মেয়ের মধ্যে 2 জন এসেছে। মেজ মেয়ে মালা এবং ছোট মেয়ে দিশা। তানভীরের সমবয়সী একটা ছেলে এসেছে, নাম সাকিব। স্মৃতি, সাথী, লাবিব সহ আরও কয়েকজন এসেছে, তবে তারা বয়সে অনেকটা ছোট। সবার আলাপচারিতার মাঝে সাকিব মেঘকে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কেমন আছো মেঘাপু? আলহামদুলিল্লাহ ভালো। আপনি আমাকে চেনেন? সাকিব হেসে বলল, তোমার কথা এত শুনেছি যে আমার কল্পনায় তোমাকে ভেবে একটা নামও ঠিক করে ফেলেছি। শুনবে? বলুন। মেঘবতী। সুন্দর না নামটা? হ্যাঁ সুন্দর। আপনারা তো তেমনভাবে আমাদের বাসায় আসেন না। মামারা হঠাৎ আসলেও আমার সাথে তেমন দেখা হয় না। তাহলে আমার সম্পর্কে এত কথা আপনি কোথায় শুনেছেন? আবির তৎক্ষণাৎ বারান্দা থেকে উঁচু গলায় ডাকলো, সাকিব এদিকে আয়। আবারও সেদিকে তাকালো। আবির তখনও কি যেন বলেই যাচ্ছে। মেঘ বসার ঘরে ফের তাকালো। সবার মাঝে দৃষ্টি পড়ল মালার দিকে। মালা নিষ্পলক চোখে আবিরের দিকে তাকিয়ে আছে। মালার চোখে মুখে ব্যাকুলতা স্পষ্ট দেখা যাচ্ছে। ক্লান্তিহীন 2 চোখ অদ্ভুত এক ঘোর। মেঘ তির্যক দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। মালার এভাবে তাকিয়ে থাকাটা মেঘের কেন যেন সহ্য হলো না। কপাল কুঁচকে নিজের রুমে চলে গেল। মেঘের মন ভীষণ খারাপ, কিন্তু কেন তা জানে না। সন্ধ্যা থেকে রুমের লাইট অফ করে শুয়ে আছে। কেউ এসে ডাকার সাহসও পাচ্ছে না। বিয়ের তোড়জোড় আজ থেকে শুরু হয়ে গেছে। পাশের রুমে মালা, স্মৃতিদের হৈহুল্লোড় শোনা যাচ্ছে, কিন্তু আবিরের কোনো সাড়া শব্দ নেই। তানভীরও নেই। তানভীর মাঠের এক কোণে বসে আছে। ওনার সাথে সারাদিন যাবৎ কথা হয়নি। নগদে সালামি পাঠিয়েছিল, কিন্তু তার বিনিময়ে ধন্যবাদটাও পেল না। সেদিন বৃষ্টি আপুর কল ধরায় এখন ভয়ে কল দেওয়ার সাহসও পায় না। ভাবতে ভাবতে হঠাৎ বন্যার নাম্বার থেকে কল এলো। তানভীর হাসি মুখে কল রিসিভ করলো। বন্যা জানতে চাইল, আপনি নগদে সালামি পাঠিয়েছেন? হ্যাঁ, কি দরকার ছিল? আপনি তো আমাকে বোন মনে করেন না। বোন না ভাবলে কি সালামি দেওয়া যাবে না? বন্যা উত্তর না দিয়ে মলিন কণ্ঠে বলল, আপনি আমাকে এভাবে কিছু দেবেন না প্লিজ, কারণ প্রতিদান স্বরূপ আমি আপনাকে কিছুই দিতে পারবো না। তোমার কাছে চেয়েছি কিছু, আজ হয়তো চাননি, তবে ভবিষ্যতে কিছু চাইতে পারেন, যা দেওয়ার সামর্থ্য আমার থাকবে না। আরেকটা কথা, আপনি আমাদের বাসার এদিক আর আসবেন না। তানভীর গুরুভার কণ্ঠে শুধালো, এটাতেও সমস্যা? না মানে এভাবে রাত বিরাতে আসলে মানুষ বাজে কথা বলবে, আমার আব্বুর মান সম্মান নষ্ট হবে। তাছাড়া আমার জন্য পরে আপনাকেও হেনস্থা হতে হবে। আপনারা বড় মানুষ, আপনাদের লাইফস্টাইল ভিন্ন, আমাদের মতো মানুষদের থেকে দূরে থাকাই শ্রেয়। তানভীর কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর শুধালো, এগুলো তোমার কথা না বন্যা? আমার মনে হচ্ছে বৃষ্টি আপু এগুলো তোমার মাথায় ঢুকিয়েছে। বন্যা হিমশীতল কণ্ঠে বলতে লাগলো, আপুর কথা হবে কেন? এগুলো আমি নিজে থেকে বলছি। কোথায়? আগে তো কিছু বলনি কখনো। আগে প্রয়োজন হয়নি তাই বলিনি, কিন্তু ইদানিং আপনার আচার আচরণ আমার কাছে ভালো লাগছে না। সব কিছুর একটা সীমা থাকে, সীমা অতিক্রম হওয়ার আগে জানিয়ে রাখা ভালো, তাই জানিয়ে রাখলাম, আর কিছুই না। এখন কি চাচ্ছ তুমি?
পর্ণা আস্তে করে ঢোক গিলে ধীর গলায় বলতে লাগলো, আপনি মেঘের ভাই, আমি মেঘের বান্ধবী। আমাদের সম্পর্কটা এই পর্যন্ত সীমাবদ্ধ থাকলেই ভালো হবে। কখনো কোনো কারণে কোথাও দেখা হলে ইচ্ছে করলে কথা বলবেন, ইচ্ছে না করলে কথা বলারও কোনো প্রয়োজন নেই। আপনি আমাকে টিউশন খুঁজে দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু ফোনে কল দেয়া বা নগদে টাকা পাঠানো বা হুটহাট এটা সেটা গিফট করা, এই কাজগুলো দয়া করে করবেন না। আমি বারবার বলছি, আপনাদের মতো বিলাসিতাবহুল জীবনযাপন আমরা করতে পারি না, আর কখনো পারবও না। আমরা মধ্যবিত্ত, ঘরে না খেয়ে থাকলেও কারো কাছে হাত পাততে পারবো না। আমাদের স্বপ্নগুলো আমাদের মতোই প্রাণহীন। আর কিছু থাকুক বা না থাকুক, আমাদের আত্মসম্মান বোধটুকু আছে। তাই সম্ভব হলে আমাকে আমার আত্মসম্মান বাঁচিয়ে রাখতে দিন। তানভীর নীরবে শ্বাস ফেলল, নীরব কণ্ঠে বলল, ভালো থেকো। তানভীর সঙ্গে সঙ্গে কল কেটে দিল। পর্ণা অবুঝ নয়, সে মেঘের মতো আবেগ দিয়ে কোনো কিছু যাচাই করে না। তানভীরের চালচলন পর্ণা বেশ ভালোই টের পাচ্ছিল। হুটহাট কল দেওয়া, বাসার সামনে চলে যাওয়া, এক্সট্রা কেয়ার, তার ওপর সেদিন বৃষ্টি আপুর কাছেও অনেক বকা খেয়েছে। তাই সব দিক চিন্তা করে কথাগুলো বলেছি। তানভীর ফোন পকেটে রেখে দু হাতে মাথা চেপে ধরে বসে আছে। মিনিট খানেক বাদে সাকিব এসে তানভীরের পাশে বসলো। ধীর কণ্ঠে শুধালো, কি হলো তানভীর ভাই, তোমার কি মন খারাপ? তেমন কিছু না, বল। এদিকে তুমি এখানে এসে বসে আছো, ওদিকে মেঘ আপু নিজের রুমের দরজা বন্ধ করে রেখেছে। আমরা আশাতে কি তোমরা খুশি না? তানভীর রাগান্বিত কণ্ঠে বলে উঠল, কি যাতা বলছিস? মেহমান আসলে কেউ অখুশি হয় নাকি? আমার গরম লাগছিল, তাই এখানে এসে বসেছিলাম। জায়গাটা খোলামেলা, ভালোই লাগছে। তোরা নাস্তা করছিলি তাই ডাকিনি। আর মেঘ আপু? তানভীর খানিক ভেবে বলল, আমরা মেলায় গিয়েছিলাম ঘুরতে, সারাদিন গরমের মধ্যে ঘুরেছে তো, তাই হয়তো মাথা ধরেছে। তোর কি অবস্থা বল? আমার আর কি অবস্থা, আছি বেশ ভালোই। শিমু কেমন আছে? সেও ভালো আছে। কিছুদিন পরপর ওর জন্য বিয়ের সম্বন্ধ আসে আর আমি সেগুলোকে ভাঙচি দিই। ভেরি গুড। সাকিব কোমল কণ্ঠে জানতে চাইল, তোমার কি অবস্থা বলো? এই তো চলে যাচ্ছে। গার্লফ্রেন্ড? তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু হেসে পড়ল, এসব সবার কপালে সবকিছু থাকে না। মেঘ শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ আবিরের কলে ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখল শুধু, কল রিসিভ করলো না। আবির আবারও কল দিল। মেঘ রিসিভ করে ফোন কানে ধরতেই ওপাশ থেকে আবির বলল, তুই কি রাগ করেছিস? ছোট একটা বাক্য, অথচ এতেই মেঘের বুকে মুচড়ে উঠল। আজ অবধি কেউ এমনভাবে এতটা মায়া নিয়ে কথা বলেনি। মেঘ উত্তর দিচ্ছে না দেখে আবির আবারও প্রশ্ন করল, তোর কি শরীর খারাপ? না, কেন? মালা, সাকিবরা এসেছে। ওরা আমার মামাতো ভাই বোন। হুট করে বলল আসবে, আমি মুখের ওপর না করি কিভাবে? তাই আমিও বলেছিলাম আসতে, কিন্তু ওরা যে আজই চলবে আসবে বুঝতে পারিনি। এসব কথা আমাকে বলার কারণ কি? আমি কি কাউকে কিছু বলেছি? আপনার কাজিন তো আমারও কাজিন। আত্মীয় স্বজন বেড়াতে না আসলে কে আসবে? তাছাড়া এই বাড়ি আপনাদের, আমরাই এখানে মেহমান। মেঘের শেষ কথাটুকু শুনে আবিরের কপাল কুঁচকে আসে। আবির স্মিত কণ্ঠে বলল, আজকে তোদের আমাদের বলে ভাগাভাগি করে নিচ্ছিস? মেঘ আব্বু চাচুকে আজ পর্যন্ত কখনো শুনিনি জায়গা জমি বা ব্যবসা ভাগাভাগি করতে। আর তুই 2 দিনের মেয়ে কিভাবে পারলি এই কথা বলতে? মেঘ কথা বলছে না। আবির গুরুগম্ভীর কণ্ঠে বলল, তোর মনে কখন কি চলে আমি জানি না, কিন্তু আমার মনে সর্বদা একটা কথাই চলে, তুই আমার রক্তে মিশে থাকা এক বাজে স্বভাব। যে স্বভাব একান্তই আমার, নিঃশ্বাসে প্রশ্বাসে চিরচেনা সঙ্গী। কেউ আমাকে বাজে ছেলে বলুক, তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু তোর দিকে আঙুল তোলার আগে তাকে আমার সম্মুখীন হতে হবে। আবির একটু থেমে আবার বলতে শুরু করলো, আমি চাই তুই ওদের সামনে থাক, যেন তোকে কেউ অহংকারী বলতে না পারে। রাগ অভিমানগুলোকে কিছুদিনের জন্য ছুটি দিয়ে দে। ওদেরও তো ঈদ পালন করতে ইচ্ছে করে, তাই না? মেঘ ধীর কণ্ঠে বলল, ঠিক আছে। রাগ করেছিস? রাগকে ছুটিটা দিয়ে দিয়েছি। কখন? এই মুহূর্তে। আবির মুচকি হেসে বলল, এত ফাস্ট? আবির নিঃশব্দে হেসে বলল, রাখছি। মেঘ কিছুক্ষণ পর নিজের রুম থেকে বেরিয়ে এলো। স্মৃতিরা মিমের সাথে বসে গল্প করছে। দিশা, স্মৃতি, মিম কাছাকাছি বয়সের, তাই তাদের মধ্যে বন্ধুত্ব হতে বেশি সময় লাগেনি। মালা এখানে নেই। মেঘ ওদের থেকে কিছুটা দূরে এসে বসলো। নাম পরিচয় জিজ্ঞেস করে অল্প স্বল্প গল্প করতে লাগলো। কিছু সময় পর আবির রুমে এসেছে। তার পেছনে পেছনে মালাও এসেছে।
মালা আবিরকে কিছু বলছে, তবে আবিরের মুখ দেখে মনে হচ্ছে সে মালার কথা শোনার বিষয়ে তেমন আগ্রহী না। আবির মেঘদের দিকে একবার দেখল, তারপর মেঘকে উদ্দেশ্য করে মৃদুস্বরে বলল, আমি বিয়ে বাড়িতে যাচ্ছি, কেউ খুঁজলে বলিস। মেঘ ঘাড় কাত করে সম্মতি জানালো। মালা গিয়ে মেঘের পাশে বসলো। আবির একবার মালার দিকে দেখলো, পরপর মেঘের দিকে এক পলক তাকিয়ে কিছু না বলেই বেরিয়ে গেল। মেঘ সেদিকে মনোযোগ দিল না, মেঘের পূর্ণ মনোযোগ মালার দিকে। মালা মৃদুস্বরে বলল, কি হলো মেঘ, কি দেখছো? মেঘ হুট করে প্রশ্ন করে বসলো, আবির ভাইয়ের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, তাই না? হ্যাঁ, তবে আমার চেয়েও মাইশা আপুর সাথে বেশি মিল। ছোটবেলা ভাইয়া ফুপ্পির সাথে প্রায় আমাদের বাড়িতে যেত। মাইশা আপু, সাকিব ভাইয়া ওরা মোটামুটি সমবয়সী, তাই ওদের সাথে সম্পর্ক বেশি ভালো ছিল। আমি ফোন কেনার পর ফুপ্পির থেকে নাম্বার নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। মেঘ শান্ত কণ্ঠে বলল, ও আচ্ছা। মালা প্রশ্ন করলো, একটা কথা বলবো? বলুন। জানো, আমার না আবির ভাইকে ভীষণ ভালো লাগে। ছবি দেখে ফিদা হয়ে গিয়েছিলাম। আজ কতগুলো দিন পর বাস্তবে দেখে মনে হচ্ছে প্রেমেই পড়ে গিয়েছি। মেঘ মলিন হেসে বলল, ভালো। অনুভূতি বড় কঠিন জিনিস, কেউ বা তাড়াতাড়ি বুঝতে পারে, আবার কারো বুঝতে খুব বেশি দেরি হয়ে যায়। প্রথমবার আবিরের ছবি দেখে মেঘের মনে সুপ্ত অনুভূতিরা আন্দোলনে নেমেছিল, কিন্তু নির্বোধ মেঘ বুঝতেও পারেনি। সেদিন বন্যাদের বাসার সামনে আবিরের অপলক চোখের চাউনি হৃদয় আঙিনায় প্রণয়ের আভাস পেয়েছিল, কিন্তু স্টুপিড ভাবনা ভেবে মেঘ এক ঝটকায় মাথা থেকে সব ঝেড়ে ফেলেছিল। আবিরের দৃষ্টিতে অন্যরকম মোহ কাজ করে, কথায় তীব্র অভিমান আর অধিকারবোধ মেঘ স্পষ্ট বুঝতে পারে, কিন্তু এটাকে মস্তিষ্কের ভ্রান্তি চিন্তা ভেবে তেমন গুরুত্ব দেয় না। এখন মালার মুখে আবিরের প্রতি অনুভূতির কথা শুনে মেঘের বুকের ভেতর চিনচিন ব্যথা করছে। প্রিয় কোনো জিনিস হারিয়ে ফেললে যেমন ব্যথা অনুভব হয়, ঠিক তেমনটাই হচ্ছে। কিছু কথা শুনতে ভালো লাগলেও কোনো এক সময় আনমনে বসে থাকলে অনাকাঙ্ক্ষিতভাবেই কথাগুলো মনে আঘাত করে। আজ শরীফের হলুদ সন্ধ্যা। মালা, সাকিবরা এসেছে শুনে শরীফের আব্বু আম্মু খুব করে বলে গিয়েছেন। না চাইতেও আবির আর তানভীরের ওপর স্টেজ সাজানোর গুরু দায়িত্ব। সাকিব আছে সেই দলে। বিয়েবাড়িতে মেহমান গিজগিজ করছে। গায়ে হলুদের অনুষ্ঠানও শুরু হওয়ার পথে, কিন্তু মেঘরা এখনো আসেনি। এ বাড়ি থেকে ও বাড়ির পথ, তারপরও যেতে এত সময় লাগছে। আবির আদিকে দিয়ে ডেকে পাঠিয়েছে, তারপরও আসার নাম নেই। কল দিয়েছিল, কিন্তু কলও রিসিভ করেনি। আবির একটু সামনে যেতেই মালা ডাকলো, আবির ভাই কোথায় যাচ্ছ? বাড়িতে। বাড়িতে কাউকে পাবে না, ফুপ্পিরা সবাই চলে এসেছে। মিম, মেঘ কোথায়? মিম এসেছিল তো, আর মেঘ আসবে কিনা শিওর না। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আমি দেখে আসি। তোমার যেতে হবে না, আমি দেখে আসবনি। আমি গেলে কোনো সমস্যা? তোমার কষ্ট হবে না? আবির তীর্যক দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার কষ্ট নিয়ে তোর ভাবতে হবে না, আমারই তো ভাবতে হবে। আমি যে তোমাকে ভালো। আবির সহসা ধমক দিল, রাস্তা থেকে সরে দাঁড়া। মালা তড়িঘড়ি করে সরে দাঁড়ালো। আবিরকে বাড়ির দিকে যেতে দেখে মালাও নিজের মতো চলে গেল। আবির বারান্দা পেরিয়ে মেঘের রুমের সামনে এসে ডাকলো, মেঘ। আকস্মাৎ পর্দা সরে গেল। আলতারাঙা একটা পা দরজায় পড়ল। আবিরের নজর সেই পায়ের দিকে। স্বাভাবিকভাবে চোখ তুলে তাকাতেই আশ্চর্য বনে গেল। নজর পড়ল এক মায়াবিনীর দিকে। সহসা মুগ্ধ আঁকিতে তাকালো। সেই মায়াবিনী যেন চারদিকে মায়ের জাল বিছিয়ে রেখেছে। আবিরের মতো হাজারো সুপুরুষ যুবক তার এই রূপে ঝলসে যাবে। বাঙালি স্টাইলে রানী গোলাপি রঙের শাড়ি পরিহিতা মায়াবিনীর কোমর ছড়ানো চুলগুলো অতিশয় ধীরগতিতে উড়ছে। মুখে হালকা মেকআপ, চোখে আইলাইনারের সঙ্গে গাঢ় করে কাজলও লাগিয়েছে। ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, গলায় হালকা গহনা, তার সঙ্গে কোমরের বিছা। আবির কিংকর্তব্য বিমূঢ়। বিস্ময় চোখে মায়াবিনীকে আপাদমস্তক দেখল। বাক্রত দৃষ্টিতে চেয়ে আছে সেই আঁখি জোড়াই। আবির অসতর্কতায় চৌকাটে হোঁচট খেতে নিল।